বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 69তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকায়নের 4র্থ ক্লাস। তো গতদিন আমরা 21 ক ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকায়নের 22 ধারা। সুনির্দিষ্ট প্রতিকায়নের 22 ধারায় কি বলেছে দেখেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স, ধারা 22। আমরা যখন প্রথম দিন পড়ছিলাম তখন আপনাদের বলেছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 8টা প্রতিকার আছে। এই 8টার মধ্যে শুধুমাত্র 8 ধারা আর 9 ধারা, 8 আর 9 ধারাতে বলছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। এই দুইটা প্রতিকার দিতে আদালত বাধ্য। আপনি বাদী হিসেবে মামলা করছেন এবং আদালতে আপনি প্রমাণ করতে সমর্থ হয়েছেন যে আপনি এই জমির মালিক বা আপনি এই জমির দখলে ছিলেন। তাহলে যদি প্রমাণ করতে পারেন আদালত আপনার পক্ষে ডিক্রি দিতে বাধ্য। কিন্তু এইটা ছাড়া অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার বলেন, এই যে আমরা যে চুক্তি প্রবল করতেছি, এইগুলা দিয়া আদালতের জন্য বিবেচনা মূলক। তাতে যদি আপনি একেবারে সব কিছু প্রমাণ করেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবকিছু দেখানো, তবুও আদালত আপনার ডিক্রি নাও দিতে। তো এই যে 12 ধারার ডিক্রি দেওয়া যে বিবেচনামূলক, এটা আমরা আগে থেকেই জানি। কিন্তু এখন যেটা জানলাম যে 12 ধারার ডিক্রি যে বিবেচনামূলক, এই কথাটা বলেছে 22 ধারায়। কত ধারায় বলেন? 22 ধারায়। অর্থাৎ 12 ধারার মামলা, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আপনি দায়ের করেছেন। এখন আপনার পক্ষে ডিক্রি দিবে কি দিবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কত ধারা? 22 ধারা। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 12 ধারা বা কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, কত ধারায় বলা হয়েছে? 22 ধারা। এখন 12 ধারায় কি বলছে? 12 ধারায় বলছিল যে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। চুক্তি বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে। 12 চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না 21-এ কয়টা? 8টা। আর 22-এ বলতেছে যে 12 ধারার ডিক্রিটা দিবে কি দিবে না, এটা হলো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। সো একটু পড়া শুরু করি, দেখেন। এবং এই 22 ধারা থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। আপনি এই যে এখানে যা পড়বেন এটাই লিখিত প্রস্তুতি। 12 ধারা থেকে 22 ধারা থেকে এখানে প্রশ্ন আসে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষমতা বিবেচনামূলক, সুনির্দিষ্ট কাজ মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে আলোচনা করুন, এইভাবে আসতে পারে। দেখেন, তো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক বা ডিসক্রিশনারি, এবং কেবল বিবেচনামূলক ইংরেজি তাহলে কি? ডিসক্রিশনারি। এবং কেবলমাত্র তা করা আইনসম্মত, এ কারণেই আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। দেখছেন? বাধ্য না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাধীন হবে না। স্বেচ্ছাধীন হবে না মানে হলো আমার ইচ্ছা মতো হইলে দিলাম, না হলে দিলাম, এরকম না। বরং এখন বিবেচনামূলক মানে এই না যে উনি যারে খুশি তারে দিবে, বরং এই যে দেখেন আন্ডারলাইন করেন, নিখুঁত এবং যুক্তিযুক্ত, বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। অর্থাৎ বিচারিক আদালত যে সিদ্ধান্তই নেক না কেন, এটা সংশোধন করার ক্ষমতা রাখে কে? আপিল আদালত। এবং এটা কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত? বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। এখন যে কথাটা এখানে গুরুত্বপূর্ণ, দেখেন 22 ধারায় গোল দিবেন 2টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে পারে। কয়টা ক্ষেত্রে? 22 ধারায় বলতেছে কি যে একজন বাদী 12 ধারার মামলা করছে, করার পরেও সে সব কিছু প্রমাণ করছে, কিন্তু তারপরেও 2টা ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে ডিক্রি দিবেন। অপরদিকে গোল দিবেন 1টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে 12 ধারার ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্র? 2টা। আর দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা? একটা। খেয়াল করেন, দিবে না কয়টা ক্ষেত্রে? 2টা। আর দিবে কয়টা ক্ষেত্রে? একটি ক্ষেত্রে। তো আমরা এই 2টা একটু পড়বো, দেখেন। ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন নট টু গ্র্যান্ট স্পেসিফিক পারফরমেন্স। নিম্নলিখিত 2টা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি না দিয়ে গোল দিবেন ক্ষতিপূরণ বা সোলাটিয়াম প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে
পারে। সোলাটিয়াম আসলে কি আমি একটু যদি ব্যাখ্যা দিই, আহ নিচের উদাহরণগুলো পড়ার পরে ভালো বুঝবেন। তো আপাতত বলতেছি যে বাদী একটা মামলা করছে, মামলা করার পরে বাদী 12 ধারার যে 4টা গ্রাউন্ড, বাদী দেখালো যে এর ওনার বিবাদী হচ্ছে জিম্মাদার, এটা ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, অথবা আমার ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না, বা আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সব কিছু বাদী প্রমাণ করছে। তারপরেও আদালত বাদীরে ডিক্রি দিচ্ছে না। এখন বাদী তো ডিক্রি পাওয়ার হকদার, তাহলে বাদী যখন সব কিছু প্রমাণ করার পরেও বাদীরে যখন ডিক্রি দিচ্ছে না, তখন তখন আদালত বাদীরে সান্ত্বনাপ্রদ একটা ক্ষতিপূরণ দিচ্ছে, যে তোমার ডিক্রি দিতে পারলাম না কিন্তু তোমার একটা ক্ষতিপূরণ দিয়ে দিলাম। এই যে যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণটা বলে সোলাটিয়াম, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণ হলো অ্যাকচুয়ালি দুই প্রকার। একটা হলো আমি মামলা প্রমাণ করতে, মানে আমি আমার 12 ধারা ডিক্রি দেয় নাই, এমনি ক্ষতিপূরণ দিছে। আর একটা শুধু ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু এই ক্ষতিপূরণ হলো বাদী ডিক্রি পাওয়ার হকদার, কিন্তু অ্যাকচুয়ালি ডিক্রি পাই নাই। ওই যে এমন হয় না পরীক্ষা, মানে যে খেলছে এমন খেলা যে যেটা উচিত ছিল আর্জেন্টিনা কিন্তু জিততে পারে নাই, শেষে একখান গোল দিয়ে আর একজন জিতে গেছে, কিন্তু যেটা উচিত ছিল যারা ভালো খেলছে তারা হেরে গেছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের, যে আপনারা ভালো খেলছেন কিন্তু আপনাদের সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ সোলাটিয়াম দেওয়া হচ্ছে। তো তাহলে 22 ধারায় সোলাটিয়াম দেওয়া হবে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে আমরা একটু দেখবো। দেখেন, প্রথম যে পয়েন্ট, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে। প্লেইন্টিফ হ্যাজ গোল দিবেন আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ডিফেন্ডেন্ট। এখানে কার প্রতি অন্যায় সুবিধা আছে? কার? বিবাদীর প্রতি অন্যায় সুবিধা আছে কার? বাদীর। এবং এই অন্যায় সুবিধার ইংরেজিতে বলে কি? আনফেয়ার অ্যাডভান্টেজ। দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে, আন্ডারলাইন করবেন, বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, আন্ডারলাইন করবেন, যদিও এখানে বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। এই লাইনটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন নিচে। যদিও যে সেখানে বাদীর পক্ষ থেকে জালিয়াতি বা কোনো ভুল বিবরণ নাও থাকতে পারে। এই কথাটার অর্থ কি? আগে আমার কথা শুনেন, পরে আমরা বই পড়বো। এই জায়গায় বলছে যে আনফেয়ার অ্যাডভান্টেজ আছে কার? বাদীর আছে। কার উপরে? বিবাদীর উপরে, মানে অন্যায় সুবিধা। কিন্তু এই অন্যায় সুবিধা নেওয়ার জন্য বাদী কোনো প্রতারণা করে নাই বা ভুল বিবরণ দেয় নাই, কিন্তু তারপরেও সার্বিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে বাদীর একটা অন্যায় সুবিধা আছে। কার উপরে? বিবাদীর উপরে। আমি একটা উদাহরণ দিই, সবাই মনে রাখেন। ধরেন এই তানভীর আলম খান, উনি, ওনার বাড়ি ধরেন পদ্মা নদীর পাশে, তা উনি 1 বিঘা জমি বিক্রি করবে 5 লক্ষ টাকায়। এই জমিটা কিনতে চাইছে ধরেন প্রভাস সাহেব, ওনাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে, বায়না চুক্তি অনুসারে 2 লাখ টাকা দিছে, আর দলিল করার সময় দিবে কত? বাকি 3 লাখ। বুঝছেন? তাহলে তানভীর আলম খান যখন এই বাড়িটা বিক্রি, জমিটা বিক্রি করছে, তো তখন উনি বলে নাই যে এই জমি নদীর পানিতে, বন্যার পানিতে তলিয়ে যায়, এই জমিরে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা দরকার, এই কথা উনি বলে নাই। আবার এটাও বলে নাই যে এই জমি কোনোদিনও বন্যার পানিতে তলায় না। মানে উনি সত্যও বলে নাই, মিথ্যাও বলে নাই, উনি ওনার তরফ থেকে চুপ ছিল। বুঝেন কিনা? উনি জমি বিক্রি করবে, কিন্তু উনি বলে নাই যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়, আবার এটাও বলে নাই যে কোনোদিনও তলায় না। বায়না চুক্তি হয়েছে, হওয়ার পরে যখন প্রভাস সাহেব দলিলের আগে ওই বাকি টাকা নিয়ে যখন তানভীরের কাছে আসলো, তখন একজনের মারফত জানতে পারলো যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। প্রভাস সাহেব এসে বললো যে তানভীর ভাই, আপনার জমি আমি আর কিনবো না। কেন কিনবা না? কারণ এই পানিতে তো, এই জমি তো বন্যার পানিতে তলিয়ে যায়। এখন মামলা করছে তানভীর প্রভাস দিয়ে এই জমি কি কেনানোর জন্য। এ জায়গা তানভীর হচ্ছে বাদী আর প্রভাস হচ্ছে বিবাদী। এখন তানভীর বলতেছে যে এই যে দেখেন, এটা আমার আমার যে ক্ষতি হবে স্থাবর সম্পত্তি, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আবার এটা স্থাবর সম্পত্তি, অর্থ দ্বারা এই ক্ষতিপূরণ করা সম্ভব না। তানভীরের আদালত দেখলো যে ঠিকই আছে, তানভীর সাহেবের ঠিক আছে,
এবং তানভীর বলতেছে যে ধরনের আমি কোনো প্রতারণা করি নাই, আমি তো বলি নাই, সে তো কেনার সময় তো আমি বলি নাই যে এই জমি বন্যার পানিতে তলায় যায়, এ কথা কি বলছি? বলি নাই। তো বিবাদী এসে বলতেছে যে ধরনের ঠিক আছে, উনি বলে নাই যে তলায় যায়, কিন্তু উনি তো এটাও বলে নাই যে প্রতি বছর মানে ওই বাদ দেওয়া দরকার, যে তলায় যায় এটা বলে নাই, আবার তলায় যাবে না তাও বলে নাই, কিন্তু উনি তোমার বলতে পারতো। আচ্ছা, তো আদালত সার্বিক দিক বিবেচনা করে দেখলো যে হ্যাঁ বাদী তানভীর, তুমি তুমি প্রতারণা করো নাই বা ভুল বর্ণনাও দেয় নাই, বাট আপাত দৃষ্টি ঘটনা দেখে মনে হচ্ছে যে বাদী একটা অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে? বিবাদীর উপরে। মানে বিক্রেতা একটা অন্যায় সুবিধা লাভ করতেছে ক্রেতার উপরে। তখন আদালত বলবে যে ঠিক আছে তানভীর আলম খান, আপনারে আমি প্রবাসে কিনতে বাধ্য করতে পারবো না, বাট আপনারে আমি কিছু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতেছি, কারণ আপনি বিক্রি পাওয়ার হকদার, ঠিক আছে, আপনি সবকিছু প্রমাণ করছেন, আপনার প্রতারণা জালিয়াতি কিছু নাই, কিন্তু তবুও আপনি একটা অন্যায় সুবিধা লাভ করছেন বিবাদীর উপরে, এই জন্য আপনার পক্ষে ডিক্রি দেওয়া যাচ্ছে। বুঝছেন? এই যে দেখেন, আমরা এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা যদি পড়ি, এই একই ধরনের উদাহরণ। এক্স একখণ্ড জমি বিক্রয়ের প্রস্তাব দেয়, ওয়াই তা খরিদ করতে সম্মত হয়, সে মতে তাদের মধ্যে একটি চুক্তিনামা হয়, বন্যা হতে ওই জমি রক্ষা করার জন্য জমির মালিককে জমির চারপাশে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করা জরুরি। ওয়াই বিষয়টি জানতো না, এক্স বিষয়টি তার নিকট হতে গোপন রেখেছিল। গোপন রাখছে ঠিক আছে, বাট এক্স কিন্তু বলে নাই যে এই জমি জীবনেও তলায় না, এই কথাও কিন্তু বলে নাই। বাদ রক্ষণাবেক্ষণ করা সম্পর্কে তথ্য প্রকাশ না করে বা তথ্য গোপন করে বাদী এক্স বিবাদী ওয়াই এর নিকট হতে একটি অন্যায় সুবিধা আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়েছে, এবং এই কারণে বাদী এক্স চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আবেদন করলে তা প্রদানে বিরত থাকতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণে ডিক্রি না দেওয়া আদালতের জন্য উপযুক্ত পদক্ষেপ। বুঝতে পেরেছেন? তাহলে যে ক্ষেত্রে বাদী একটা অন্যায় সুবিধা লাভ করতেছে কার উপরে? বিবাদীর উপরে, তাহলে সেই ক্ষেত্রে বাদী সব কিছু প্রমাণ সত্ত্বেও আদালত বাদীর পক্ষে ডিক্রি নাও দিতে পারে। তাহলে প্রথম আমরা জানি যে দুইটা ক্ষেত্রে ডিক্রি দিবে না, এই দুইটা ক্ষেত্রে প্রথম যে উপাদান সেটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ বা অন্যায় সুবিধা। পরেরটায় চলে আসি, বিবাদীর প্রতি কঠোরতা। বিবাদীর প্রতি কঠোরতা, হার্ডশিপ অন ডিফেন্ডেন্ট। হার্ডশিপ শব্দটা বলতেন, হার্ডশিপ। আগেরটা ছিল বিবাদীর প্রতি অন্যায় সুবিধা, আর এটা হলো কি? বিবাদীর প্রতি কঠোরতা। যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কঠোরতায় জড়াবে না। মানে বাদী যদি ওই ডিক্রি না পায়, বাদীর তেমন কোনো কষ্ট হবে না, কিন্তু বিবাদীর যদি ওই কাজটা করতে হয় তাহলে বিবাদীর কঠোর কষ্টের কোনো সীমা নাই। বুঝেন নাই বোধহয়? মানে বাদী তো মামলা করছে, তো আদালত বাদীরে বলতেছে যে তুমি যদি এই মামলার ডিক্রি নাও পাও তোমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু বিবাদীর যদি এই কাজটা আমি করতে বলি তাহলে ওর পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। তার মানে এই জায়গায় কঠোরতা কার বেশি? বিবাদীর বেশি। তো এই ক্ষেত্রেও আদালত ডিক্রি না দিয়ে বাদীরে দিবে কি? সোলাটিয়া বা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। তো এখানে দেখেন দুইটা উদাহরণ আছে, এই উদাহরণ আমরা পড়বো না, সরাসরি চলে আসি। এখানে একটা মামলার রেফারেন্স আছে, দেখেন, লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ। এটা আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ, 39 ডিএলআর, এডি 1987-243। তো এই মামলার রেফারেন্সটা যদি আমরা একটু পড়ি, দেখেন যে এ তার আবাসিক বাড়ি বিক্রয়ের জন্য বি এর সাথে বায়না চুক্তিবদ্ধ হয়। বুঝেন, এই জায়গা আবাসিক বাড়ি বিক্রি করবে কে? এ। কার কাছে? বি এর কাছে। আস্তে আস্তে মনে রাখবো আমরা। দেখেন, বি চুক্তি অনুসারে 6,000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল, সে চুক্তি অনুসারে দিছে কত? 6,000, এবং পরবর্তীতে 2500 টাকা প্রদান করেছিল, তাহলে মোট দিল কত? 8,500। 8,500। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে। সিদ্ধান্ত নেওয়া হলো যে যখন ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে তারপর বিক্রয় করা হবে, কিন্তু
পরবর্তীতে যখন ধরেন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পাইছে, এ বিক্রয় দলিল সম্পাদন করতে অস্বীকার করে, এ বলছে যে ভাই আমি এখন আর আপনার কাছে বিক্রি করব না। তাহলে এ কিন্তু এই জায়গা বিক্রেতা আর বি হলো ক্রেতা। সুতরাং বি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দাঁড়াবে, এটা স্বাভাবিক। বি এটা স্থাবর সম্পত্তি, তাহলে বি ওই জমি কেনার জন্য মামলা করবে কি 12 ধারার। মকদ্দমায় বিচারিক আদালত বাদী বি এর পক্ষে ডিক্রি প্রদান করে। মকদ্দমায় এই যে বি যে মামলা করতে, বি মামলা করে বলছে ওনার দেখেন সে বাড়ি বিক্রি করতে চাই, এখন তাল বাহানা করতেছে বিক্রি করবে না, এটা স্থাবর সম্পত্তি, আমার ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই। বিচারিক আদালত বি রে বলছে, বির পক্ষে ডিক্রি দিছে, মানে এরে বলছে তুমি বিক্রি করো, যা হাইকোর্ট বিভাগে বহাল থাকে। মানে আপিল আদালত আপিল করছিল এ, আপিল আদালত বলছে যে তুমি বিক্রি করো। তাহলে এ, খেয়াল করেন, এ বিচারিক আদালতে হারছে, এ আপিল আদালতে হারছে, কিন্তু এ হলো নাফরমানদা, এ হাল ছাড়ে নাই। দেখেন অতঃপর বিবাদী এ আপিল বিভাগে আপিল করে। আপনারা জানেন যে যখন একটা মামলা বিচারিক আদালতে থাকে, আপিল করে ধরেন 5 কোটি টাকার বেশি হইলে, আগে ছিল 5 লাখের বেশি হইলে আপিল করে আপিল হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগও যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সর্বশেষ প্রতিকার হচ্ছে আপিল বিভাগে আপিল। তাহলে সে কিন্তু 2 গোলে পিছাইয়া, মানে বিচারিক আদালতে হারছে, আবার আপিল আদালতে হারছে, হারার পর আপিল করছে কোথায়? আপিল বিভাগে। বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে, আন্ডারলাইন করবেন, এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নাই। বিবাদী পক্ষ বলতেছে যে অনার, এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। আর একটু করি, তারপর ব্যাখ্যা দিই। আপিল বিভাগ বিবাদীর এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতে ডিক্রি দেওয়া হয়, বিবাদী গোল দিবেন বিবাদী বিধবা উক্ত বাড়ির আয় হতে বঞ্চিত হবে। বিবাদী এসে বলতেছে যে ওনার, এই বাড়ি বিক্রি যদি করা লাগে তাহলে আমার তো এই বাড়ির সঞ্চয়, এই বাড়ি ভাড়া দিয়ে আমি আমার জীবনযাপন করি, তো এই বাড়ি বিক্রয় করা লাগলে আমার তো আর পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু যে কিনবে তার এই বাড়ি না কিনতে পারলে তার তেমন কোনো সমস্যা নাই, তার আরো অনেক বাড়ি, গাড়ি বা অন্যান্য অর্থ প্রতিপত্তি আছে, এবং তার বাকি জীবনের জন্য, আন্ডারলাইন করেন, তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো জায়গা থাকবে না। অন্যদিকে বাদী একজন ব্যবসায়ী ছিল এবং সে বিবাদীর মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয় তাহলে এটা বিবাদীর জন্য কষ্টের হবে। কিন্তু যদি চুক্তি বলবৎ না করা হয় সেক্ষেত্রে বাদীর প্রতি এমন কষ্ট বা হার্ডশিপ সৃষ্টি করবে না। আমি আবার একটু বুঝাই, দেখেন, বাড়ি যে বিক্রি করবে, যে কিনবে, সে প্রথমে 6,000 দিছে, পরে দিছে 2,500, মোট 8,500। এরপর যে বিক্রি করবে সে বললো যে আমি বিক্রি করব না। ধরেন ওই বিধবার স্বামী বলছে আমি বিক্রি করব না। পরবর্তীতে ওই লোক যাইয়া যে কিনবে সে মামলা করছে, বিচারিক আদালতে দিচ্ছে, আপিল আদালতে জিতছে। বিবাদী যে বিধবা মানে যে বিক্রেতা, সে আপিল বিভাগে গিয়ে আপিল করছে এবং আপিল বিভাগে গিয়ে বলছে যে ওনার, আমার এই জায়গায় এই বাড়ি যদি তারে দিয়ে দিতে হয় তাহলে আমার যে কঠোরতা অবলম্বন করা লাগবে, আমার তো পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু এই বাড়ি তিনি কিনতে যদি না পারেন ওনার তেমন কোনো সমস্যা হবে না, কারণ উনি একজন ব্যবসায়ী, ওনার অনেক টাকা পয়সা আছে। তো যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে বিবাদী বিধবা 1 লাখ টাকা ক্ষতিপূরণ সহ সম্পূর্ণ বায়না অর্থ, কত টাকা? 8,500 বাদীকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্ট বলবৎ হবে। তখন বিধবারে বললো যে ঠিক আছে, আপনার মানবিক দিক বিবেচনায় নেওয়া হলো, বাট আপনার উদাহরণস্বরূপ বলতেছে যে আপনার স্বামী যে 8,500 টাকা নিছিল, এটার সাথে সাথে এখন সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিবেন কত? 1 লাখ টাকা। তাহলে মোট মাঠ হলো কত? 1,08,000। বুঝতে পারছেন? তাহলে 12 ধারার ডিক্রি দুইটা ক্ষেত্রে দিবে না। হ্যাঁ, 12 ধারার ডিক্রি দুইটা ক্ষেত্রে দিবে না, এই কথা বলছে 22 ধারায়। একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, মানে অন্যায় সুবিধা, বাদী অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে? বিবাদীর উপরে। আর একটা হলো হার্ডশিপ, কঠোরতা। এটা কার জন্য কঠোর হয়ে যাবে? বিবাদীর জন্য।
আর এই যে দুইটা ক্ষেত্রে তারে ডিক্রি না দিয়া বাদীরে যে ক্ষতিপূরণটা দেওয়া হচ্ছে এটারই বলে কি সোলাটিয়াম। জেনে রেখা ভালো, দেখেন 22 ধারা অনুসারে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ ডিক্রি না মঞ্জুর করে আদালত ক্ষতিপূরণ বা সোলাটিয়াম মঞ্জুর করতে পারে উল্লেখিত দুইটা ক্ষেত্রে। কি কি দেখেন, এতক্ষণ ধরে তো পড়লাম, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা কি হার্ডশিপ। একেবারে প্রথমে লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ একেবারে প্রথমে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম অর্থ, এটা একটু আন্ডারলাইন করেন, এটা একটু পড়ি দেখেন। সান্ত্বনাপ্রদ পাইন নাই, একেবারে প্রথমে মামলার রেফারেন্সের উপরে সোলাটিয়াম অর্থ হলো সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। সম্পত্তি হস্তান্তরে চুক্তি প্রমাণিত হলেও বিক্রেতার কষ্ট লাঘবের জন্য ক্রেতাকে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ প্রদানে চুক্তি বলবৎ অগ্রাহ্য করা যায় বা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে নাও করা যেতে পারে। এখন আমরা যখন পড়লাম যে 22 ধারায় ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে, কয়টা ক্ষেত্রে? দুইটা। আর একটা ক্ষেত্রে হলো ডিক্রি দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে, সেটা একটু দেখি। ডিক্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই উদাহরণ আমরা পড়বো না, এই উদাহরণ বাদ, একটু আগের যে উদাহরণ মনে রাখবেন, যে জায়গা বাদীর অন্যায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই হার্ডশিপও নাই, এই দুইটা যদি না থাকে তাহলে অবশ্যই বাদীর পক্ষে ডিক্রি দিবে। উল্টা কথা, বুঝতে পারছেন? মানে যে ক্ষেত্রে আগের উদাহরণ যদি আমি টানি, ওই যে জমি কেনা বেচার বন্যার পানিতে তলায় যাবে, যখন যে বিক্রি করবে তানভীর যদি বলতো যে আমার জমি বন্যাতে প্রতি বছর তলায়, কিনলে কিনলো না কিনলে না কিনলো, এই কথা বলার পরে সে কিনতে রাজি হয়েছে, তারপরে যদি বলে কিনবো না, তাহলে কিন্তু আদালত তানভীর পক্ষে ডিক্রি দিবে, কারণ এই জায়গায় তানভীর কোনো কিছু গোপন করে নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে জায়গা বাদী তার সম্পূর্ণ কাজ মানে কাজ পালন করেছে চুক্তির ক্ষেত্রে এবং বাদীর কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ নাই বা বিবাদীর প্রতি কোনো হার্ডশিপ নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। তাহলে ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্রে? দুইটা। আর দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা একটা। এই উদাহরণ আমরা মনে রাখবো না, ওই উদাহরণ দিয়েই এটা চালানো যাবে। বুঝতে পারছেন? তো আমরা বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন যে বিবাদীর জন্য হার্ডশিপ হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়, কত দাঁড়ায়? 22। তারপরে দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 22 ধারার বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্রে বিবেচনায় আদালত সোলাটিয়ামের আদেশ দিতে পারে? কয়টা? কি কি একটি আদেশ দিবে? সোলাটিয়ামের আদেশ দিতে পারে, বলছে ডিক্রি না। যদি বলতো যে ডিক্রি দিতে পারে তাহলে হচ্ছে একটা, আর সোলাটিয়ামের আদেশ দিতে পারে মানে হলো ডিক্রি দিবে না। কয়টা ক্ষেত্র? দুইটা। প্রশ্ন ভালোভাবে বুঝেন। সোলাটিয়াম মানে কি? মানে ডিক্রি দেয় নাই, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিছে। তো এখানে যে প্রশ্ন আছে এগুলা মোটামুটি পড়বেন। যে প্রশ্নটা জানা দরকার 8 নাম্বার প্রশ্নটা দেখেন। 8 নাম্বার, যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে বিবাদী নিম্নলিখিত কোন যুক্তিটি আত্মপক্ষ সমর্থনে উপস্থাপন করতে পারে? কঠোরতা আর একটা কি? অন্যায় সুবিধা। 9 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখেন। ক একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খ ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। ক বিক্রি করতে চাইছে, খ কিনতে চাইছে, কিন্তু বন্যা হতে উক্ত জমি রক্ষা করার জন্য উহার মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। খ এই পরিস্থিতির কথা জানতো না, ক বিষয়টি গোপন রেখেছিল। তাহলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক এর ক্ষেত্রে অবশ্যই কি হবে? প্রত্যাখ্যাত হবে। করে কি দিবে? দিবে না, কারণ সে এটা কি রাখছিল? গোপন রাখছিল, তার আনফেয়ার অ্যাডভান্টেজ ছিল। বুঝতে পারছেন? 10 নম্বর প্রশ্নটা দেখেন, যে ক ক্ষয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে ক তার ব্যবসায় ব্যবহৃত হয় এমন নির্দিষ্ট ধরনের পণ্য ক্ষয়ের কারখানা হতে ক্রয় করবে, অন্য কোনো স্থান হতে না। এই ক্ষেত্রে পণ্য সরবরাহ করতে আদালত খকে বাধ্য করতে পারে না, আর ক্ষয়ের কারখানা হতে পণ্য ক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, কারণ এই পণ্য তো অ্যাভেলেবল আছে। বুঝতে পারছেন? সো আমার যে দুইটা উদাহরণ মনে রাখতে হবে 22 ধারায়, যে দুইটা ক্ষেত্রে হলো ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে, আনফেয়ার অ্যাডভান্টেজ আর হার্ডশিপ, আর একটা ক্ষেত্রে হলো ডিক্রি দিবে, সেটা হচ্ছে যদি আনফেয়ার অ্যাডভান্টেজ আর হার্ডশিপ না থাকে তাহলে ডিক্রি দিবে। এই হলো আমার 22 ধারা। তো আমরা নামাজের বিরতি একটু নামাজ পড়ে আসি, তারপর বাকিটা শুরু করব। এই আপনি
বই কিনছেন নাকি? তাহলে জুমে ঢুকেন, আপনার জুম ইনস্টল করেন, আমাদের এই জায়গায় নেট আছে, জুমে মোবাইলে দেখা যাবে। আচ্ছা দেখেন, সাইলেন্স প্লিজ, আমরা পড়া শুরু করি। তো একটু বিষয়গুলো মানে একটু পরিষ্কার করে দিই, সেটা হলো যে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে 12 ধারা, বলবৎযোগ্য না 8টা ক্ষেত্রে 21 ধারা। ঠিক আছে? কার্য সম্পাদনের সময় বিষয়বস্তুর বিলুপ্ত ঘটলে কার্য সম্পাদনে পুরোপুরি অসম্ভব না, মানে ক্রয় মূল্য পরিশোধে বা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে 13। চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে বলছে 14, 15, 16, 17। 14তে বলছিল সম্পাদিত অসম্পাদিত অংশ ক্ষুদ্র, 15তে অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, 16তে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন, 17তে বলছে 14, 15, 16 ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। 18 ধারা গতকাল পড়েছিলাম, এস্টোফেল, প্রিন্সিপাল অফ এস্টোফেল, মানে স্বকার্যজনিত বাধা। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, ক্রেতা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতারা বাধ্য করতে পারবে। আর 18 ধারার উল্টা হচ্ছে 25 ধারা, ওই জায়গা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। এরপরে গতকাল আমরা পড়েছিলাম যে 12 ধারার মামলার সাথে সাথে 19 ধারায় ক্ষতিপূরণ চাওয়া যায়, বা শুধু ক্ষতিপূরণ 19 ধারায় চাওয়া যায়। 19 ধারা এটা বলছিল কতদিন। আর 12 ধারার মামলা যদি আপনি খারিজ হয়ে যায়, তাহলে 19 ধারা মামলা করে প্রতিকার পাওয়া যাবে না, বা 19 ধারা মামলা দায়েরে বাড়িতে করা হয়েছে, এটা বলছে 29 ধারা। 29 ধারা। আর কোন চুক্তিতে যদি ক্ষতিপূরণের কথা থাকেও তবুও কার্য সম্পাদনে বাধ্য করা যাবে 20 ধারা। লিকুইডেশন অফ ড্যামেজেস ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স, গতকাল পড়ছিলাম। আর 21 কতে বলছে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই নিবন্ধিত হতে হবে, লিখিত হতে হবে, আর মামলা করার সময় ক্রয় মূল্যের অবশিষ্টটা জমা দিতে হবে। এটা হলো 21 ক। আর আজকে মাত্র পড়লাম যে কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, কত ধারা? 22। এই পর্যন্ত আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এই লাইটটা একটু অন করে দেন। চলে আসি আমরা পরের অংশে। দেখেন যে যাদের জন্য চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য বা বলবৎযোগ্য না, ফর হুম কন্ট্রাক্টস মে বি স্পেসিফিক্যালি এনফোর্সড এন্ড নট এনফোর্সড। তো এখানে যে বিষয়টা মনে রাখবেন যে প্রথমে এই জায়গায় যে আলোচনা আছে এটা একটু দেখি। দেখেন নতুন বইতে যে কথা আছে বা পুরাতন বইতে যা আছে অতটুকু পড়লেই হবে। যে প্রথমে 23 ধারার টাইটেলে আসেন, যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, ব্র্যাকেটে লেখেন যার পক্ষে ডিক্রি দিবে, যার পক্ষে, যার পক্ষে ডিক্রি দিবে, লিখছেন? এখানে জাস্ট আমরা মনে রাখবো ওই যে দেখেন যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনে 23 ধারায় উল্লেখ করা হয়েছে, মাঝে এক জায়গায় লেখা আছে 8 শ্রেণী। কয় শ্রেণী? 8 শ্রেণী। আর পড়বো না, এই জায়গায় যা আছে এতটুকু মনে রাখলেই হবে। মনে রাখবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কয় শ্রেণীর ব্যক্তি কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে বা কাদের পক্ষে দেওয়া যাবে, বাদীর ক্ষেত্রে, মানে কয় শ্রেণী ব্যক্তি যদি বাদী হয় তারা ডিগ্রি পেতে পারে, কয় শ্রেণী? শ্রেণী। কত ধারা? 23 ধারা। 23 ধারা শেষ, আর পড়বো না এখানে। তো এখানে একটা প্রশ্ন একবার এসেছিল, দেখেন, the specific performance of a contract may be obtained, মানে একটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন may be obtained করেন, লাভ করা যেতে পারে by any party, যে কোনো পক্ষ কর্তৃক দেয়ারেটো। মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কারা পেতে পারে? যে কোনো পক্ষ পেতে পারে। তাহলে কারা কারা পক্ষ পেতে পারে? কত ধারা? 23 ধারা। এই জায়গা দেখেন অপশনে 25-এ আছে, 27-এ আছে, 23-এ আছে, 12-এ আছে, হবে কত? 23। তাহলে পক্ষের কথা বললে কোন কোন পক্ষ পাবে? 23 ধারা। কত শ্রেণী? 8 শ্রেণী। 23 ধারা আর আমরা পড়তে যাব না, চলে আসেন 24 ধারা। ধারা 24, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। পাইছেন? শ্রেণীর ব্যক্তি, শুনেন, 8 শ্রেণীর ব্যক্তি যদি পক্ষ হয়, এই সকল ব্যক্তিদের পক্ষে আদালত ডিক্রি দিবে। হ্যাঁ, 23 ধারা বাদী। পক্ষ মানে তো বাদীরে বোঝায়।
কাদের পক্ষে ডিক্রি দিবে 12 ধারার ডিক্রি? 23 ধারা। কয় শ্রেণী? শ্রেণী। আর বেশি বুঝতে যাবেন না, দরকারও নাই। বোঝা গেছে? এবার দেখেন, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পার্সোনাল বাস টু দা রিলিফ, এই জায়গা ব্র্যাকেটে লেখেন যাদের পক্ষে ডিক্রি দিবে না। যাদের পক্ষে ডিক্রি দিবে না, ব্র্যাকেটে লেখেন যাদের পক্ষে ডিক্রি দিবে না। যাদের পক্ষে ডিগ্রি দিবে না, এই কথাটা কি বোঝায়? 23-এর উল্টা হলো 24। কাদের পক্ষে দিবে? কয় শ্রেণী? 8 শ্রেণী। আর যাদের পক্ষে দিবে না, এরকম হলো 4 শ্রেণী। সো এটা আমরা একটু পড়ি যে 24 ধারা আত্মপক্ষ সমর্থনে বিবাদীকে কতিপয় বিশেষ যুক্তি উপস্থাপনের সুযোগ দিয়েছে। 24 ধারায় বিবাদী দেখাতে পারে যে বাদীর ব্যক্তিগত প্রতিবন্ধকতার বা কাজের বা আচরণের কারণে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। বিবাদী বলবে যে ওনার এই জায়গা বাদীর পক্ষে ডিক্রি দেওয়া যাবে না, আমারে বাধ্য করা যাবে না। কেন যাবে না? কারণগুলো একটু পড়ি, দেখেন। ক নাম্বার, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মানে এমন একটা চুক্তি করছে, চুক্তি ভঙ্গের জন্য যার ক্ষতিপূরণ আদায়ের কোনো ক্ষমতা নাই, যার ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা নাই, সে মামলা করলে তার পক্ষে আদালত 12 ধারার ডিক্রি দিবেন না। এখন ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা আছে কি নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে একটা উদাহরণ আছে, পুরাতন বইতে নাই, আপনারা শুনেন। এ বি এর প্রতিনিধি হিসেবে সি এর একটি বাড়ি ক্রয় করার জন্য চুক্তি করে। আবার পড়ি, দেখেন, এ বি এর প্রতিনিধি হিসেবে সি এর একটি বাড়ি ক্রয় করার চুক্তি করে। এই জায়গা এ প্রতিনিধি কার? বি এর। তাহলে বাড়িটা কি এ নিজে কিনবে? না। কার পক্ষে কিনবে? বি এর পক্ষে কিনবে। তাহলে এ বি এর পক্ষে বাড়ি কিনতেছে, কার বাড়ি? সি এর বাড়ি। আরিফ কিনতেছে বিতে বিথিকা দড়ি। আরিফ কিনতেছে বিথিকার পক্ষে। বিথিকা এসে বলছে যে আরিফ দাদা, আপনি আমার প্রতিনিধি হিসেবে একটা বাড়ি কিনে দেন, আমি টাকা পয়সা দেবানি। তো আরিফ এই চুক্তিটা করছে চন্দনের সাথে। দেখেন, প্রকৃতপক্ষে আরিফ বিথিকার প্রতিনিধি না, এবং আরিফ ব্যক্তিগত ক্ষমতায় কাজ করেছিল। অ্যাকচুয়ালি সে গেছে বিথিকার প্রতিনিধি হিসেবে, কিন্তু পরে কিনছে নিজের, দেখছে যে ভালো জমি, চুক্তি করছে নিজেই বিথিকারে দেবো না, নিজেই কিনে নি। আচ্ছা, যদিও চুক্তির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি, তথাপি আরিফ ব্যক্তিগত ক্ষমতায় কাজ করায় আরিফ এই চুক্তি সুনির্দিষ্ট পালন বলবৎ করতে পারে না। এখন এই জায়গার উদাহরণে আপনি বুঝবেন না, এই জায়গা জাস্ট বইয়ের উদাহরণগুলো অসম্পূর্ণ, এই জায়গা আপনার আরো জিনিসপত্র যোগ করে বুঝতে হবে। যখন চন্দনের কাছে আরিফ গেছে, চন্দনের কাছে তো ঠিকই বলছে যে আমি আরিফ সাহেব, আমি আসছি বিথিকার পক্ষে জমি কেনার জন্য। চন্দন বিথিকারে বিক্রি করবে বলে রাজি হয়েছে। পরে সিস্টেমে বিথিকারে না দিয়ে এটা কিনছে কে? নিজে। এখন বায়না চুক্তি হয়েছে। এখন চন্দন যখন জানতে পারলো এটা আরিফ নিজের নামে কিনতেছে, চন্দন বলতেছে যে তোমার নামে আমি, তোমার কাছে আমি বাড়ি বিক্রি করব না, কারণ আমি তো বাড়ি বিক্রি করতে চাইছিলাম কার কাছে? বিথিকার কাছে। তো এখন মামলা করছে আরিফ যে কেন বিক্রি করবে না। এই জায়গা আরিফ কার্য সম্পাদন তো পাবেই না, ক্ষতিপূরণও পাওয়ারও কোনো সম্ভাবনা নাই, কারণ আদালত বলবে যে তুমি তো নিজের জন্য করো নাই, তুমি কিনতে গেছিলে তমুকের পক্ষে, এখন তোমার পক্ষে তোমার ক্ষেত্রে বিথিকারে না দিয়া তোমারে তো এই জমি বিক্রি করতে, মানে তোমারে দেওয়ার জন্য তো আমি চন্দনকে বাধ্য করতে পারবো। বুঝেন কিনা? আর শাকিল এই জায়গা যারা সম্পত্তি হস্তান্তর আইন পড়ছি, এই জায়গায় আরিফ হলো অস্টেন্সিবল ওনার। বুঝতে পারছেন? মানে প্রতীয়মান মালিক, প্রকৃত মালিক না। সে হলো আর একজনের পক্ষ হইয়া কিনতে গেছে। এখন পক্ষ হইয়া কিনতে যাইয়া ঘটক হইয়া বিয়ে পাতাইতে যায়, ঘটক এখন নিজে বিয়ে করতে যাচ্ছে। বিষয়টা হলো তাই। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। তো তারপরে দেখেন, হ্যাঁ ওইটা ভাবেন যে ঘটক হিসেবে গেছে, এখন পাত্রীরে দেখে ঘটক পাত্রেছে যে আমি নিজেই বিয়ে করব। আচ্ছা, এখন দেখেন, যে নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে
বা শর্ত পালনে অসমর্থ হয়, যার ফলে তার নিজের অংশের কাজ সম্পাদন বাকি থাকে। এটার ভালো উদাহরণ এইভাবে দেওয়া যায় যে যিনি মামলা করছেন তিনি এই শর্তসমূহ ঠিকঠাক ভাবে পালন করতে পারে নাই। অর্থাৎ ধরেন 10 লাখ টাকা একটা বাড়ি বিক্রয়ের কথা হয়েছে, 5 লাখ দিছে আর বাকি 5 লাখ দিলে দলিল করে দিবে। এখন বিক্রেতা বলতেছে যে তোমার কাছে আমি জমি বিক্রি করব না। এখন ক্রেতা যায় মামলা করছে যে ওনার কেন করবে না। এখন বিক্রেতা বলতেছে যে ওনার ও তো 5 লাখ দিতেই পারতেছে না, তাহলে আমি ওর কাছে বিক্রি করবো কেন, ও তো ওর কাজই ঠিকঠাক মতো করে নাই। মানে আপনি আপনার কাজ ঠিকঠাক মতো না করে আবার ওরে বলতেছেন বাড়ি বিক্রি করো। ওরে বাড়ি বিক্রি করলে আপনি কি দিয়ে কিনবেন, টাকা কো? বুঝতে পারছেন? তাহলে প্রথমটা হলো যে ক্ষতিপূরণ আদায় করতে পারে না, তার পক্ষে আদালত ডিক্রি দিবে না। আর যে নিজের কাজ ঠিকঠাক মতো করে নাই তার পক্ষেও ডিক্রি দিবে না। গ নাম্বার দেখেন, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে, যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যেই ক্ষতিপূরণ পেয়েছে। গতকাল এই এই ধারার কথা বলছিলাম যে 12 ধারার মামলা খারিজ হয়ে গেলে 19 ধারায় ক্ষতিপূরণের মামলা করা যাবে না, এই কথাটা বলেছে 29 ধারায়। আর যদি আপনি 12 ধারার মামলা করেন নাই, আপনি প্রথমে ক্ষতিপূরণের মামলা কইরা ক্ষতিপূরণ নিয়ে নিছেন, এরপরে 12 ধারার মামলা করলে আপনি কোনো প্রতিকার পাবেন না। এটা বলছে 24-এর গ। 24-এর গ। এই যে দেখেন, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। এই যে আমরা যদি একটু পড়ি, আরিফ বিথিকার নিকট থেকে একটি বাড়ি সুনির্দিষ্ট শর্ত এবং ভাড়া দিতে চুক্তিবদ্ধ হয়। আরিফ ভাড়া দিবে কার কাছে? বিথিকার কাছে। বিথিকা চুক্তির কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানায়। বিথিকা বলছে তোমার বাড়ি আমি ভাড়া নিব না। এরপর বিথিকার বিরুদ্ধে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের করে এবং ক্ষতিপূরণ লাভ করে। আরিফ বলছে যে কেন নিবা না, ক্ষতিপূরণ আদায় করছে। আরিফ চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার অধিকারী হবে না, কারণ সে ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়ে গেছে। এখন সে ক্ষতিপূরণ পাওয়ার পরে আবার মামলা করছে যে ওনারে আমার ভাড়াটি হইতে বলেন। আদালত বলবে যে তুমি তো একবার ক্ষতিপূরণ পাইছো, আবার কেন ভাড়াটিয়া হবে? সো এটাই বলছে 24-এর ক। তাহলে 12 ধারার মামলা করলে 19 ধারার মামলা করা যাবে না, এটা বলছে 29। আর 19 ধারায় মামলা করে ক্ষতিপূরণ বেছে নিছেন, এরপরে 12 ধারা মামলা করলে প্রতিকার পাবেন না, এটা হলো 24-এর ক। বুঝতে পারছেন? তারপরে দেখেন 24-এর ঘ, যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু, আন্ডারলাইন করবেন, যদিও তা মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়। এই লাইনটা টোটালি আন্ডারলাইন করেন, যদিও তা কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়, বিলি বন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল। তো এই কথাটার অর্থ হলো, মানে আপনি চুক্তির আগেই ওই জিনিসটা বিলি বন্দোবস্ত করে ফেলছেন। তানভীর আলম খান উনি উনার একটা জমি ওনার একজন আত্মীয়রে দান করছে, কিছুদিন পরে সেম জমি পূর্ণ বিশ্বাসের কাছে বিক্রি করছে। পূর্ণ যখন জানতে পারলো যে তানভীর সেম জমি একজনের কাছে দান করছে, পূর্ণ বলল যে ভাই আপনার জমি আমি কিনবো না। তখন তানভীর যদি মামলা করে, আদালত পূর্ণরে বাধ্য করবে না, তানভীরের পক্ষে ডিক্রি দিবে না। কেন দিবে না? আদালত বলবে যে তুমি আগেই এই জমি বিলি বন্দোবস্ত করছিলা মূল্যের বিনিময় ছাড়া। বিলি বন্দোবস্ত মানে কি? দান করছিলা, আগে দান করছো পরে করছো বিক্রি। তো যে বিক্রি যে কিনতে চাই, সে যদি না কিনতে চাই তাহলে আমি বাধ্য করতে পারবো না, কারণ তুমি বিক্রি করার আগেই জমি আরেকজনের দান করে দিছো। এই যে দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু যদিও তার মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে বিলি বন্দোবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকরী ছিল। বুঝতে পেরেছেন? তাহলে কোন কোন ব্যক্তির পক্ষে ডিক্রি দিবে? 23 ধারা কয় শ্রেণী? শ্রেণী। কার কার পক্ষে দিবে না? 24 ধারা কয় শ্রেণী? তাহলে 23-24 আমি মনে রাখবো। 23-এ বলছে কার কার পক্ষে দিবে, আর 24-এ বলছে কার কার পক্ষে দিবে। বুঝতে পেরেছেন? সিরিয়ালের দরকার নাই, লিখিততে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন তো
25 ধারা এখানে আমরা পড়বো না, ওই যে একটা এডিশনাল পেজ দিছি না, ওই জায়গা তো 25 ধারা পড়ছি যে সত্য নয় এমন ব্যক্তি বা স্বেচ্ছামূলক বন্দোবস্ত প্রত্যন্ততা কর্তৃক সম্পত্তি বিক্রয়ের চুক্তি, এটা এখানে আর পড়বো না, এটা অলরেডি আমরা পড়ছি। বুঝতে পারছেন? তো পড়লেও লাস্টের একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়বো 27-এর উপরে দেখেন। যাদের বইতে নাই তারা মন দিয়ে মনোযোগ দিয়ে শুনেন, শুনলেই হবে, আপনাদের বইতে না থাকলে সমস্যা নাই। কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণের সন্তানদেরকে নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন? কে? ধরেন করিম সাহেব স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে, মানে ভালোবাসা তার ভ্রাতাগণের সন্তানদেরকে, মানে ভাতিজা ভাতিজিদের কিছু সম্পত্তি দিছে, পত্তন দিছে। ধরেন আমি পত্তনের জায়গায় বুঝাইলাম দান করছে। দান করছে কারে? ভাতিজা ভাতিজিদের, নেপিউ অ্যান্ড নিসেস। দেখেন, পরবর্তীতে একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। যে সম্পত্তিগুলো দান করছে এইগুলা পরে আবার বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইছে আর একজনের সাথে। যেহেতু কে আগন্তুকের নিকট সম্পত্তিটি বিক্রয় করতে চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে কোন প্রকার প্রতিদান ব্যতীত, গোল দিবেন, প্রতিদান ব্যতীত স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে উক্ত সম্পত্তি তার ভ্রাতাগণের সন্তানদেরকে পত্তন বা বন্দোবস্ত করেছে, সুতরাং বন্দোবস্তকৃত সম্পত্তিটি বিক্রয় করতে কে আগন্তুকের সাথে যে চুক্তি করেছে সেটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। ওই যে বললাম বইয়ের উদাহরণগুলো অসম্পূর্ণ। এই জায়গা যেটা লেখা উচিত ছিল যে যার যে আগন্তুকের কাছে বিক্রি করতে চাইছে সে পরে বলছে যে আমি তোমার জমি কিনবো না। কেন কিনবা না? কারণ তুমি তো আগে থেকেই জমি একজনকে দান করছো। এখন মামলা করবে কে? কে কে যে মামলা করছে, তখন আদালত বলবে যে না, আগন্তুককে আমি কিনতে বাধ্য করতে পারবো না, কারণ তুমি এই জমি আগেই বিলি বন্দোবস্ত করছিলা এবং কোনো প্রকার মূল্যের বিনিময় ছাড়াই করছিলা। এটাই হলো 25 ধারা। হ্যাঁ, আর একটা ধারা 24-এর, একটু এই জায়গায় মনে রাখেন, 24-এর 4 আর 25 ধারা 1। 24-এর ঘ, ওই যে এটাও দেখেন, ওই যে 24-এর ঘ, ওই যে বিলি বন্দোবস্ত করছিল, 24-এর ঘ আর 25 ধারা একই। এক জায়গায় একটু লিখে রাখেন যে 24-এর ঘ এবং 25 ধারা একই, একই ধরনের। সুনির্দিষ্ট প্রতিকার আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, এখানে 10-এ মিনিমাম 7 পাওয়া ইনশাল্লাহ সম্ভব। 10-এ 7 পাওয়া মানে কি, আপনার আর দরকার অন্যান্য সাবজেক্ট থেকে 43। বুঝতে পারছেন? তো বাইরের কিছু পড়া লাগবে না, আমরা এই জায়গায় যা পড়ি এইটুক মনে থাকলে ইনশাল্লাহ 10-এ 7 পাওয়া কোনো ব্যাপার না। তাহলে কাদের পক্ষে ডিক্রি দিবে? 8 শ্রেণী। কত ধারা? 23। কাদের পক্ষে দিবে না? 24 ধারা। কয় শ্রেণী? 4 শ্রেণী। এবার আমরা পড়বো 27, 28। 27 ধারা এই জায়গায় বিস্তারিত লেখা আছে, আমরা এত পড়তে যাব না, জাস্ট 27 ধারাটা মনে রাখবেন। বলে দিই, সেটা হলো যে লিখে রাখেন, ধারা 27 দিয়ে লেখেন। ধারা 27, যাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে, ব্র্যাকেটে লেখেন বিপক্ষে, যাদের বিরুদ্ধে ব্র্যাকেটে কি লিখবেন? বিপক্ষে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। আইপিএন দিয়ে লেখেন 5 শ্রেণী। কয় শ্রেণী? 5 শ্রেণী।
যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, যাদের বিরুদ্ধে মানে হলো যার বিপক্ষে। একটা জিনিস খেয়াল করেন, পক্ষে দিবে পক্ষে দিবে না 23-24, বিপক্ষে দিবে বিপক্ষে দিবে না 27-28। যাদের বিরুদ্ধে দিবে তার মানে 23-24 হলো বাদীর ক্ষেত্রে, আর 27-28 কি প্রতিবাদীর ক্ষেত্রে। যাদের পক্ষে দিবে 8 শ্রেণী 23, যাদের পক্ষে দিবে না 4 শ্রেণী কত 24, বুঝছেন? আর যাদের বিরুদ্ধে দিবে বা যাদের বিপক্ষে দিবে বা যাদেরকে বাধ্য করা যাবে সেটা হলো 27। কত শ্রেণী? 5 শ্রেণী। 28 ধারাটা পড়ি। যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা। আচ্ছা, আমি যে অংশটুকু বাদ দেই এই অংশটুকু আপনারও বাসায় বসে পড়ার দরকার নাই, বুঝতে পারছেন? তো তাহলে 27-এর 5 শ্রেণী এইটুক জানলেই হবে, এর বাইরে আমার জানার দরকার নাই। আর যাদের বিরুদ্ধে দিবে মানে যাদের বিরুদ্ধে দিবে তো 27 5 শ্রেণী, আর যাদের বিরুদ্ধে দিবে না এটা হচ্ছে 28। হোয়াট পার্টিস, ইংলিশটা দেখেন, হোয়াট পার্টিস ক্যান নট বি কম্পেলড টু পারফর্ম। হোয়াট পার্টিস ক্যান নট বি কম্পেলড টু পারফর্ম মানে যাদেরকে বাধ্য করা যায় না বা যাদের বিরুদ্ধে দেওয়া যায় না বা যাদের বিপক্ষে দেওয়া যায় না, একই জিনিস। নিম্নলিখিত ক্ষেত্রে কোন পক্ষের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। কয়টা ক্ষেত্রে বলেন? 3টা ক্ষেত্রে। এই জায়গায় 27 ক ধারা আছে, এটা পরে বলবো, আগে আমরা পুরো মানে 27 ধারা 28 ধারায় যা আসে না 28 ধারা। তাহলে এই 3টা ক্ষেত্র হলো কি কি? প্রথমটা দেখেন ক নাম্বার, যে প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, কনসিডারেশন গ্রসলি ইনঅ্যাডিকুয়েট। বিবাদী আইসা বলতেছে যে ইওর অনার, আমাদের মধ্যে চুক্তি তো হয়েছিল, বাট আমারে যে চুক্তি অনুসারে যে টাকায় জমি বিক্রি করার কথা এটা মারাত্মকভাবে অপর্যাপ্ত। আমার স্বামী 1965 সালে এই বাড়ি 8,500 টাকায় বিক্রি করতে চাইছিল, আর মামলা চলতেছে 2025 সালে। তাহলে ওই সময়ের 8,500 আর এখনকার 8,500 তো এক না। তো আমার জন্য ওই যে 8,500 টাকা এটা মারাত্মকভাবে কি হয়ে যায়, অপর্যাপ্ত হয়ে যায়। তো আমার এই জমি বিক্রি করতে বাধ্য করেন না। তখন আদালত যদি দেখে যে হ্যাঁ প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত, তাহলে আদালত বাদীরে কোনো ডিক্রি দিবে না। বাদীরে ডিক্রি দিবে না মানেই তো বিবাদীরে বাধ্য করবে না, বুঝেন কিনা? যদি আন্ডারলাইন করেন ভুল বিবরণ, মিসরিপ্রেজেন্টেশন, এটা আন্ডারলাইন করেন, ভুল বিবরণ বা মিসরিপ্রেজেন্টেশন, গোপন চক্রান্ত কনসিলমেন্ট, অসদাচরণ আনফেয়ার প্র্যাকটিসের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। ওই যে আপনি বলছেন যে আমার জমি জীবনও বন্যার পানিতে তলায় না, আপনি নিশ্চিন্তে এই জমি কিনতে পারেন, কিনছেন নিশ্চিন্তে, বায়না চুক্তি হয়েছে, এখন দেখেন যে বন্যার পানি তো বর্ষা আসার আগেই তলায় যায়। তখন যদি আপনি কিনতে চান নাই, এখন মামলা করছে আপনার বিরুদ্ধে, আপনি যে বিবাদী হিসেবে বললেন ইওর অনার এই যে দেখেন ভুল বিবরণ দিয়ে আমারে গোপন চক্রান্ত করে আমার সাথে এই চুক্তি করছে, তখন আপনারে বিক্রি করতে বাধ্য করবেন। তাহলে এখানে 27-এ মোট কয় শ্রেণী? 3 শ্রেণী। প্রথম যেটা প্রতিদান মারাত্মকভাবে কি হলে, অপর্যাপ্ত হলে। দ্বিতীয়টা যদি ভুল বিবরণ গোপন চক্রান্তর মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। 3 নাম্বারটা দেখেন, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে অপ্রত্যাশিত তার সম্মতি প্রদান করা হয়ে থাকে। এটা অনেকটা ওই ক্ষয়ের মতো, ধরেন আপনারে বলে নাই কিন্তু আপনি নিজে নিজে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়েছেন, আপনি বুঝতে পারেন নাই, তো সেই ক্ষেত্রেও আপনারে বাধ্য করবে না। তাহলে আপনি যখন পড়তে যাবেন, যারা মোটামুটি এক সময় ভালোভাবে না বুঝলে মনে হবে তো সবই তো একরকম লাগে, ওই যাই আসুক না কেন লিখিত সময় 12-21 লিখবেন, এই ওই অবস্থা হবে। এখানে পার্থক্য আছে, বলছে যে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 12 ধারায় 4টা ক্ষেত্রে, সুনির্দিষ্টভাবে একটা চুক্তির ক্ষেত্রে বলবৎযোগ্য না 21 ধারায় 8টা ক্ষেত্রে, মনে আছে? 12 ধারার ডিক্রি দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা 22 ধারা, 2টা ক্ষেত্রে দিবে না, একটা ক্ষেত্রে দিবে, বুঝছেন? এবার আসি কোন কোন বাদীর পক্ষে 12 ধারার ডিক্রি দিবে,
এটা বলছে 23 ধারায় কয় শ্রেণী? 8 শ্রেণী। আর কাদের পক্ষে দিবে না? 24 ধারায় কয় শ্রেণী? 4 শ্রেণী। আর 27-এ বলতেছে যে কাদের বিপক্ষে দিবে বা কাদের বাধ্য করা যাবে। 27-এ কয় শ্রেণী? 5 শ্রেণী। আর 28-এ বলতেছে যে কাদের বাধ্য করা যাবে না বা কাদের বিপক্ষে দেওয়া যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী। বুঝছেন? তো 27-28 থেকে জীবনেও কোনোদিন প্রশ্ন আসে নাই, ইভেন 24 ধারা থেকেও আসে নাই, সর্বসাকুল্যে একবার প্রশ্ন ছিল 23 ধারা থেকে। এই জন্য আমরা এই জায়গা যা পড়ছি এতটুকু মাথায় রাখতে পারলেই হবে। এবং আপনাদের যে জিনিসটা মনে রাখা দরকার, আমরা নামাজে যাব, যখন আমাদের কোনো ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট বা মডেল টেস্ট, যদি যে কোনো সাবজেক্টের যদি কোনো আনকমন প্রশ্ন আসে যেটা আমরা ক্লাসে পড়ি নাই কিন্তু পরীক্ষায় আসছে, ওই প্রশ্নটার সাথে সাথে এই সংশ্লিষ্ট বইয়ের যে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ধারার ওই জায়গা কলম দিয়া লিখে নিবেন, যাতে পরবর্তীতে ওই জিনিসটা আপনার কি মনে পড়ে। তো ঠিক আছে, নামাজ পড়ে আসি, তারপরে আবার বাকিটা শুরু করবো ইনশাল্লাহ। অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ব্র্যাকেটে লেখেন ধারা 27 ক। ব্র্যাকেটে লেখেন ধারা 27 ক। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর ধারা 17 অনুযায়ী বছর থেকে বছর বা 1 বছরের বেশি মেয়াদের ইজারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। ইজারা আর বিক্রির মধ্যে পার্থক্য কি? বিক্রি হলো আমি আমার একটা জমি চিরতরে আমার মালিকানা হস্তান্তর করতেছি আর একজনের কাছে, এটা হলো বিক্রি। আর ইজারা হলো যে আমি আমার ওই স্থাবর সম্পত্তিটা একটা নির্দিষ্ট মেয়াদে ব্যবহারের জন্য আর একজনের অনুমতি দিচ্ছে। 10 বছরের ইজারা মানে 10 বছরে ওই জমির স্বার্থ ওই ব্যক্তির উপর বর্তাবে, ওই জমি আপাতত মালিক হিসেবে দায় দায়িত্ব পালন করবে, কিন্তু 10 বছর পরে ওই সম্পত্তিটা আবার আমার কাছে ফেরত আসবে। এটাকে বলে ইজারা বা লিজ। বুঝতে পারছেন? বন্ধক কেন আবার পেছাবেন খালি? ইজারা আর বন্ধক এক জিনিস না। দেখেন, বন্ধক তো আপনি ওই জমিটা রাইখে তার কাছ থেকে একটা নির্দিষ্ট টাকা নিতেন, আর যখন ওই টাকাটা দিবেন তখন আপনার জমি আবার আপনি ফেরত পাবেন। এখন বন্ধক যদি আবার পড়াইতে যাই তাহলে আর এই জায়গা পড়া লাগবে না, তাহলে চলে যাইতে হবে সুনির্দিষ্ট সম্পত্তি হস্তান্তর আইনের 58 ধারায় বন্ধক 6 প্রকার: সাধারণ বন্ধক, ইংলিশ বন্ধক, সংজ্ঞাহীন বন্ধক, শর্তাধীন বিক্রয়ের বন্ধক, জমির ওই যে দলিল জমা দেওয়া বন্ধক, খাই খালাসি বন্ধক। 6 প্রকারের বন্ধক আছে, ওইটা কাজ নাই। দেখেন, আপনি গতকাল পাইছেন না? গতকাল আপনি আসছেন না? শিওর? তাহলে এতক্ষণ চুপ ছিলেন কেন? দেখেন, পরে পাবেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 27 ক এই বিধানের ব্যতিক্রম বলতেছে যে 1 বছরের বেশি মেয়াদ যদি হয় তাহলে নিবন্ধিত হতে হবে, এটা বলছে রেজিস্ট্রেশন অ্যাক্টের 17 ধারায়। কিন্তু সুনির্দিষ্ট প্রতিজ্ঞানের 27 কতে বলতেছে এটার ব্যতিক্রম। তারা 27 ক এর বক্তব্য অনুযায়ী স্থাবর সম্পত্তির ইজারা প্রদানের লিখিত চুক্তির পক্ষগণ দ্বারা বা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, এটা একটু আন্ডারলাইন করেন, তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে এবং এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও তার রেজিস্ট্রি করা হয়নি। এরূপ চুক্তির ক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারবে। এই জায়গা বলতেছে যে আপনি যদি ইজারা চুক্তি নিয়ে কার্য সম্পাদনের মামলা করতে চান তাহলে ইজারা চুক্তিটা নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই, তবে স্বাক্ষরিত হতে হবে, লিখিত হইতে হবে আর স্বাক্ষরিত হতে হবে। স্বাক্ষরিত মানেই তো সেটা লিখিত হইতে হবে। স্বাক্ষরিত যদি কথাটা আসে তার মানে এটা অটোমেটিক্যালি কি হইতে হবে? লিখিত, নাহলে স্বাক্ষর সে কিভাবে করবে? মামলার বাদী হিসেবে ইজারাদাতা দাবি করে যে সে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে। বাদী যখন ইজারা দাতা হবে সে জাস্ট দেখাবে যে এর ওনার
এই চুক্তিটা লিখিত এবং স্বাক্ষরিত, নিবন্ধিত না হলে সমস্যা নাই। এবং আমি আমার সম্পত্তির দখল কার কাছে অর্পণ করছি, সে চুক্তিটি আংশিক কার্য সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে। তিনটা জিনিস দেখাইতে হবে, লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হইতে হবে, আর ইজারাদাতা সম্পত্তির আংশিক দখল দিয়েছে কার কাছে, ইজারা গ্রহীতার কাছে। অপরদিকে মামলার বাদী হিসেবে ইজারা গ্রহীতা দাবি করে যে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে বা দখল অব্যাহত রেখেছে এবং চুক্তি অনুসারে কিছু কাজ করেছে। আর যদি মামলাটা করে ইজারা গ্রহীতা, তাহলে সে দেখাবে লিখিত এবং স্বাক্ষরিত, এবং ইজারা গ্রহীতা বলবে যে আমি তার কাছ থেকে এই জমির দখল নিয়েছি। তো এত বিস্তারিত না বুঝতে যারা চান তারা জাস্ট মনে রাখবেন ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন 27 ক, কত ধারা, 27 ক, এটুক মনে রাখলেই হবে। ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন 27 ক। এবং চুক্তিটি কি নিবন্ধিত হওয়া লাগবে না, স্বাক্ষরিত, লিখিত এবং স্বাক্ষরিত, আর দখলটা হস্তান্তর করতে হবে, এটাই। এবার আমরা আবার বইতে ফেরত আসি। আর এখানে নতুন বইতে একটা কথা আছে 27 কতে, যাদের নতুন বইতে নাই তারা একটু লিখে রাখেন, ওই কাগজটা একটু লিখে রাখেন যে 1930 সালের 1 এপ্রিলের পরে, 1930 সালের 1 এপ্রিলের পরে সম্পাদিত চুক্তি সমূহের উপর এই ধারা প্রযোজ্য। কত সালের বলেন, তাহলে এই যে 27 ক 1930 সালের 1 এপ্রিলের পরে সম্পাদিত ইজারা চুক্তি সমূহের উপর এই ধারা প্রযোজ্য। তাহলে 27 ক ধারাটা যদি খুব বেশি কঠিন প্রশ্ন হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 27 ক ধারাটা কোন সালের চুক্তির পরে কার্যকর, 1930 সালের পর 1 এপ্রিলের পর যে সকল ইজারা চুক্তি হয়েছে তাদের উপর। বুঝতে পারছেন? এই স্বাক্ষর করেন নাই কে কে? তাহলে ইজারা চুক্তি কি হইতে হবে বলেন, লিখিত স্বাক্ষরিত হস্তান্তর করতে। লিখিত, স্বাক্ষরিত এবং নিবন্ধিত হওয়া লাগবে। না, নিবন্ধিত হতেও পারে নাও পারে, নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক না। এবং কোন আর দখল নেওয়া লাগবে, ইজারা গ্রহীতার দখল নেওয়া লাগবে। আর এটা কোন সাল থেকে, 1930 সালের 1 এপ্রিলের পর থেকে। তো আমরা এরপরে চলে আসি, দেখেন যে সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো একটু দেখি। যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর কোন ধারায় সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে এমন ব্যক্তির শ্রেণী উল্লেখ করা হয়েছে। পেতে পারে, পেতে পারে মানে কি, পক্ষে। কত ধারা, 23। পরেরটা যদি দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 23 ধারা অনুসারে কয় শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণী। আর 3 নাম্বারটা যদি দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 27 ধারা অনুসারে কয় শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমায় বিবাদী হতে পারে। 27 ধারা বললে কয় শ্রেণী, 5 শ্রেণী। তো এই জায়গা যে প্রশ্নগুলো আছে এগুলা একটু কষ্ট করে পড়ে ফেলবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। যে ধারাটা আর একটু লিখতে হবে, আর একটা ধারা আমরা একটু দেখব, সেই ধারাটা একটু লেখেন। যাদের নতুন বই তাদের বইতে এই ধারাটা নেই, বাট আমাদের পড়তে হবে। একটু লেখেন, ধারা 26 দিয়ে লেখেন, ধারা 26। 26 লিখছেন, লেখেন পরিবর্তন ব্যতীত
পরিবর্তন ব্যতীত অকার্যকরণ পরিবর্তন ব্যতীত অকার্যকরণ ব্র্যাকেটে ইংরেজি লেখেন নন এনওএন নন এনফোর্সমেন্ট ইএন এফওআর সিই এমইএনটি ইএন এফওআর সিই এমইএনটি এখানে বানান ভুল আছে নন এনফোর্সমেন্ট except 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 with except with variation VARIA VARIA TION তাহলে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন কত ধারায় আছে 26 ধারায় একটু লেখেন 5টি ক্ষেত্রে জাস্ট একটু বলে রাখি এই জায়গায় বাদী মামলা করছে বিবাদী এসে বলতেছে জিওর অর্ডার আমি কার্য সম্পাদন করতে পারি বাট বাদী যদি চুক্তিটার অমুক অমুক শর্তাবলী পরিবর্তন করে অমুক অমুক শর্ত পরিবর্তন করে যে আমার কাছে ধরেন উদাহরণস্বরূপ বলি যে আমার কাছে তিনি জমি চাইতেছে 10 বিঘা কিন্তু আমি এই জায়গায় 9 বিঘা দিতে পারি যদি চুক্তির ওই অংশ পরিবর্তন করে তাহলে আমি কার্য সম্পাদনে রাজি এটারা বলে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন বুঝতে পেরেছেন কয়টা ক্ষেত্রে 5টা ক্ষেত্রে তো এই ছিল আমাদের সুনির্দিষ্ট কার্য সম্পাদন সংক্রান্ত অধ্যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলতে পারেন যে 60 ভাগ শেষ 60% শেষ সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা হয়তোবা কালকে তো ক্লাস আছে কালকে অল্প একটু ক্লাস হবে কালকে ক্লাস হবে আর রোববারে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ কাল আর রোববারে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ তো আজকে আমরা এখন ক্লাস টেস্ট আছে আর পড়বো না ক্লাস টেস্ট আছে বাট তার আগে দাদা আমরা এই অধ্যায়টা একটু বলে দিই যে কি কি পড়লাম এই জায়গায় যা পড়লাম চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তিতে যা আছে কোন পক্ষ যদি চুক্তির সেই শর্ত ভঙ্গ করে তাহলে সংক্ষুব্ধ পক্ষ মামলা করলে আদালত তারে বলবে যে তুমি চুক্তির শর্ত পালন করো এটারে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তি প্রবল চুক্তি প্রতিপালন ইংরেজিতে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট একটা চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন যোগ্য বা বলবৎ যোগ্য 12 ধারায় 4টা ক্ষেত্রে যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজটা একটি ওসি বা জিম্মান অন্তর্ভুক্ত যে ক্ষেত্রে বাদীর যে ক্ষতি হয়েছে নির্ণয়ের কোনো মানদণ্ড নেই যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজটি না করলে অর্থ দ্বারা ক্ষতি পূরণ করা সম্ভব না যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজটি যদি কেউ না করে সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের কোনো সম্ভাবনা নেই এই 4টা ক্ষেত্রে কার্য চুক্তিটি বলবৎযোগ্য নয় আর 21 ধারায় বলছে যে 8টা ক্ষেত্রে 4টা ক্ষেত্রে 22 ধারা হলো 12 ধারা হলো বলবৎযোগ্য আর 21 ধারায় বলছে 8টা ক্ষেত্রে বলবৎযোগ্য নয় ওই যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত চুক্তিটি যদি অসংখ্য সূক্ষ্ম বিবরণ বা ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপরে নির্ভর করে যে ক্ষেত্রে চুক্তির শর্তাবলী নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না যে ক্ষেত্রে আপনার চুক্তিটি প্রকৃতির কারণেই বাতিলযোগ্য ট্রাস্টি কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি পাবলিক কোম্পানির উদ্যোক্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি যে চুক্তিটি কার্যকর করতে হলে 3 বছরের বেশি সময় কাজ করে যেতে হবে যে চুক্তির বিষয়বস্তু উভয় পক্ষ বর্তমান ধরে নিলেও চুক্তি হওয়ার আগেই বিলুপ্ত হয়ে গেছে আর এছাড়া বলছে যদি কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকে সেক্ষেত্রেও চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় এই হলো আপনার 12 আর 21 13 ধারায় আসে
চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল, যখন চুক্তির কার্য সম্পাদন করবে তখন বিলুপ্ত হয়ে গেছে, আংশিক বিলুপ্ত হয়েছে বা পুরোপুরি বিলুপ্ত হয়েছে। তাহলে চুক্তির অপর পক্ষরে ক্ষতিপূরণ প্রদানে বা ক্রয় মূল্য প্রদানে বাধ্য করা যাবে। যে ঘূর্ণিঝড়ের উদাহরণ, আবৃত্তির উদাহরণ মনে আছে? এবার আসি আংশিক কার্য সম্পাদন। 14, 15, 16, 17 আংশিক কার্য সম্পাদন কি? আপনি মামলা করছেন, আদালত বিবাদীরে 100% কাজ করতে বাধ্য করতে পারতেছে না, 98% পারতেছে, 90% পারতেছে, 60% পারতেছে, 40% পারতেছে। বুঝতে পারছেন? তাহলে যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র, 14, যে কোনো পক্ষ মামলা করলে ক্ষতিপূরণ দিবে সর্বদা বিক্রেতা। বুঝছেন? 15 ধারা, যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, এই জায়গায় ক্ষতিপূরণের কোনো বিধান নাই। আর চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন, মমতাজের গানের উদাহরণ দিছিলাম, এটা কত? 16। আর 14, 15, 16 এই তিনটা ধারা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদন করা যাবে না। কত? 17। এবার আসি প্রিন্সিপাল অফ এস্টোপেল বা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, 18 ধারা। অর্থাৎ যার সত্য ত্রুটিপূর্ণ তারে ওই সম্পত্তিটা বিক্রি করতে বাধ্য করতে পারবে ক্রেতা, 18। আর যার সত্য ত্রুটিপূর্ণ সে ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না, 25। 18 উল্টা কত? 25। এবার আসি 19 ধারা, কার্য সম্পাদনের সাথে সাথে ইন এডিশন টু অথবা অতিরিক্ত বিকল্প মানে পরিবর্তে, অতিরিক্ত হিসাবে অথবা পরিবর্তে আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন 19 ধারা। তো 12 ধারার মামলা যদি আপনি খারিজ হয়, 19 ধারার মামলা করে কোনো প্রতিকার পাবেন না বা করা হতে বারিত হবেন, এটা বলছে 29 ধারা। যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে রেস জুডিকাটা কত ধারা? 29। বুঝতে পেরেছেন? আর শুধু 19 ধারার মামলার তামাদি মেয়াদ 3 বছর, 65 অনুচ্ছেদ। কিন্তু 12-র সাথে যদি 19 যান তামাদি মেয়াদ 1 বছর। আর আর্নেস্ট মানি বায়না অর্থ আদায়ের তামাদি মেয়াদ 3 বছর, 97 অনুচ্ছেদ। 20 ধারায় বলছে যে চুক্তিতে যদি ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকে তবুও অপর পক্ষরে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। 20। 21 ক, স্থাবর সম্পত্তির বায়না চুক্তি অবশ্যই লিখিত হইতে হবে, নিবন্ধিত হবে, চুক্তির অবশিষ্ট মূল্য জমা দিতে হবে। দখল আপনি পান বা না পান এটা কোনো ব্যাপার না। নিয়ম করা হয়েছে 4 সালে, কার্যকর হবে 1/7/2005। এবং এই ক্ষেত্রে 21 ক শুধু স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, স্থাবর সম্পত্তির লিজ চুক্তি, বন্ধক চুক্তি এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। 22 ধারায় বলছে যে কার্য সম্পাদনে ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দুইটা ক্ষেত্রে ডিক্রি দিবে না, আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপ, দুইটা ক্ষেত্রে দিবে সোলাটিয়াম। আর একটা ক্ষেত্রে ডিক্রি দিবে যে ক্ষেত্রে আনফেয়ার অ্যাডভান্টেজ নাই, সোলাটিয়াম নাই। 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে 12 ধারা ডিক্রি দিবে, 23 ধারা। 4 শ্রেণীর ব্যক্তির পক্ষে দিবে না, 24 ধারা। বুঝতে পারছেন? 5 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি দিবে, 27। 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে দিবে না, কত? 28। 26 ধারা মাঝে পড়ছি, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। এটা হলো কয় শ্রেণী? 5 শ্রেণী। আর 27 ক হলো ইজারা চুক্তির ক্ষেত্রে, ইজারা চুক্তির ক্ষেত্রে লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হতে হবে, আর ইজারা গ্রহীতা দখল পেতে হবে, এটা হলো 27 ক। 28 পড়ছি, 29 পড়ছি, 30 ধারা আমরা একটা ধারা বাদ দেবো, 30 ধারা পড়ব। তো এই হলো আমাদের কার্য সম্পাদনের অধ্যায়। এই যে কার্য সম্পাদনের টোটালটা নিয়ে পরীক্ষা 10 ধারা থেকে শুরু করে 29 ধারা পর্যন্ত, এটার উপর পরীক্ষা হবে রোববারে। বুঝতে পেরেছেন? আর আগামীকাল সকাল 10টায় পড়া আছে, সকাল 10টায় আগে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস হবে, তারপরে হচ্ছে দেওয়ানি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা। যারা নতুন এসেছেন তারা পরীক্ষা দিতে পারেন, আর না হলে প্রশ্ন নিয়ে চলে যাবেন, বাট আগে পরীক্ষা আছে। বলেন, এবার আমরা পরীক্ষায় চলে আসি। ধন্যবাদ, ভালো থাকেন। অনলাইনে প্রশ্ন দিয়ে দিচ্ছি, শাকিল দিয়ে দেন।